আচ্ছা, তো এখন আমরা সামাজিক বিজ্ঞান বইয়ের ৩ নাম্বার চ্যাপ্টারটা পড়বো, বাংলাদেশের সংস্কৃতি ও সমাজ। অর্থাৎ বাংলাদেশে কি, কি জিনিস আছে, কি, কি জিনিস নিয়ে বাংলাদেশটা গঠিত, এখানকার অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সিস্টেমটা কিরকম, এখানে কোথায় কি, কি আছে, কারা বসবাস করে এবং সমাজ ব্যবস্থা কিরকম, সেই জিনিসটা আমরা ৩ নাম্বার চ্যাপ্টারে দেখবো। এই চ্যাপ্টারটা খুবই ছোট, সো প্যারাটাও কিছু নাই। সৃষ্টির শুরু থেকেই মানুষ প্রকৃতি ও পরিবেশকে কাজে লাগিয়ে নিজের প্রয়োজন মিটিয়েছে। অর্থাৎ প্রকৃতি এবং পরিবেশে কখনো ফল পাওয়া গেছে, কখনো মাছ পাওয়া গেছে, কখনো গরু পাওয়া গেছে, গবাদি পশু, কখনো নদী পাওয়া গেছে। মানে যখন যেটা পাওয়া গেছে তার নিজের প্রয়োজন যখন যেটা লাগবে সেটাকে সে ব্যবহার করে নিজের প্রয়োজন, নিজের চাহিদা কি করছে সে মিটাইছে। তো এক টুকরো পাথর বা একটি গাছের ডাল হয়ে উঠেছিল পশুর হাত থেকে নিজেকে বাঁচানোর হাতিয়ার। অর্থাৎ ধরো একটা পশু পাখি আসছে, একটা পাথর তাকে ডিল মারা হইলো, অথবা একটি গাছের ডাল আছে সেটা দিয়ে সে ওটাকে তাড়িয়ে দিল। তো এভাবে সে কি করতে পারতো, সে নিজেকে বাঁচা যেতে পারতো। তো এটাই যখন কিছু ছিল না তখন ওই ছোট ছোট জিনিসগুলো তার কি ছিল, নিজেকে বাঁচানোর একটা হাতিয়ার ছিল, একটা টোল ছিল, ঠিক আছে। প্রকৃতিকে এমনই ভাবে কাজে লাগানোর ক্ষমতা মানুষকে দিয়েছে সংস্কৃতি ও সংস্কৃতি যা অদ্যাবধি চলমান রয়েছে। প্রকৃতিকে এমনভাবে কাজে লাগানোর ক্ষমতা মানুষকে দিয়েছে কি সংস্কৃতি। অর্থাৎ এই প্রকৃতিকে বিভিন্নভাবে ব্যবহার করে সে বিভিন্ন জিনিস তৈরি করতে পারবে, বিভিন্ন কালচার সে ডেভেলপ করতে পারবে, তৈরি করতে পারবে। এই জিনিসটা হচ্ছে প্রকৃতি থেকে আসছে। ফলে এক এক দেশের এক একটা সংস্কৃতি গড়ে উঠছে। পাহাড়ি অঞ্চলের মানুষের সংস্কৃতি এরকম, সমতলের এক সংস্কৃতি এরকম, মরুভূমি অঞ্চলের, বন জঙ্গল অঞ্চলের সংস্কৃতি এক এক রকম। কারণ এক এক অঞ্চলের ভৌগোলিক ব্যবস্থা এক এক রকম। ফলে এখানকে প্রকৃতিকে কে কিভাবে ব্যবহার করতেছে, যারা নদীমাতৃক অঞ্চল, হ্যাঁ, যারা কৃষি প্রধান অঞ্চল, বারবার যারা শিল্প প্রধান অঞ্চল, এক একটা দেশে এক একটা বৈশিষ্ট্য। তো প্রকৃতির নেচার কিরকম সেটার উপর নির্ভর করে ওই দেশের সংস্কৃতিটা কিরকম হবে সেটা গড়ে উঠছে আর কি, ঠিক আছে। তো মানুষ বুঝতে পারলো সমাজবদ্ধ হয়ে একত্রে থাকলে টিকে থাকার এ লড়াই আরো সুদৃঢ় হবে। অর্থাৎ মানুষ বুঝতে পারছে মানুষ যদি একাকী না থেকে, অর্থাৎ একজনই যদি প্রকৃতিকে পরিবেশকে ব্যবহার করে পশুর হাত থেকে বাঁচাতে পারে, অনেক কিছু করতে পারে, তাহলে সবাই যদি সমাজবদ্ধ হয়ে থাকে তাহলে তো তারা দেখা যাচ্ছে আরো বেশি টিকে থাকতে পারবে। ফলে এ লড়াইয়ে তারা আরো সুদৃঢ়ভাবে টিকে থাকতে পারবে। এই জন্য তারা সমাজবদ্ধ হয়ে বসবাস করা শুরু করছে। আচ্ছা, মামার একটু ঠান্ডা লাগছে, এজন্য কথা বলতে কষ্ট হচ্ছে। আহ, আশা করি যতটুকু বলতেছি তুমি বুঝতে পারবা। তাই সমাজকে সংগঠিত করার উদ্দেশ্যে তৈরি হয় নানা নিয়ম কানুন, যা ধীরে ধীরে অর্থনীতি, রাজনীতি ও সংস্কৃতিতে রূপ নিল। অর্থাৎ এই যে এখন ধরো সমাজ, যদি সমাজে তো সবার কথা সবাই শুনতে হবে, যদি না চলে, পরস্পরের সহযোগিতা না করে, তাহলে সবাই ডমিনেট করতে চাইবে, সবাই চলবে, চাইবে হচ্ছে তোমার নেতা হইতে, ক্ষমতা অপব্যবহার করতে, যার যেটা মন চায় সে করে বসবে। ফলে সমাজের যে একটা শৃঙ্খলা আছে সেটা তো থাকবে না। তো এই জন্য তার কি করলো, নিজেদের প্রয়োজনে সমাজে যেন সুন্দরভাবে চলাফেরা করতে পারে, ফলে তারা বিভিন্ন ধরনের নিয়ম কানুন বানাইছে। একটা সময় এগুলোই, এই নিয়ম কানুন গুলাই কি সমাজ থেকে রাষ্ট্রে মানে ছড়ায় পড়ছে, পরে অর্থনীতি, রাজনীতি, বিভিন্ন সংস্কৃতিতে এই জিনিসগুলা জড়াই গেছে, ঠিক আছে। সমাজের মানুষ আনন্দ, বিনোদন ও কল্যাণের জন্য তৈরি করলো সাহিত্য, গান ও শিল্পকলা। অর্থাৎ তারা যেন অবসর সময়ে আনন্দ পায়, বিনোদন পায়, বা বিভিন্ন জিনিস তাদের জন্য কাজে আসে, এই জিনিসগুলোর জন্য তারা সাহিত্য রচনা করা শুরু করলো, গান লেখা শুরু করলো, বিভিন্ন শিল্পকলা চর্চা করা শুরু করলো, ঠিক আছে। ফলে রচিত হলো সংস্কৃতির বস্তুগত ও অবস্তুগত রূপ। অর্থাৎ সংস্কৃতির কিছু কিছু বিষয় আছে যেগুলো ধরা যায়, ছোঁয়া যায়, বস্তুগত, আর যেগুলো আছে ধরা যায় না, ছোঁয়া যায় না, এগুলো হচ্ছে অবস্তুগত, ঠিক আছে। তো এখন হচ্ছে এই অধ্যায় শেষে আমরা কি কি জানতে পারবো। তো সংস্কৃতির ধারণা ব্যাখ্যা করতে পারবো, অর্থাৎ সংস্কৃতি বলতে কি কি বোঝানো হয় এখানে, যে সংস্কৃতি যেহেতু একটা জীবনধারা, এখানে কি কি জিনিস ইনক্লুডেড, অন্তর্ভুক্ত আছে, এই জিনিসগুলো ধারণা করতে পারবো। বাংলাদেশের সংস্কৃতির উপাদান কি কি সেগুলো জানতে পারবো। বাংলাদেশের সংস্কৃতির বৈশিষ্ট্য কি কি সেগুলো ব্যাখ্যা করতে পারবো। বাংলাদেশের সংস্কৃতির ধরন কিরকম সেগুলো ব্যাখ্যা করতে পারবো। ব্যক্তি এবং গোষ্ঠী জীবনে বাংলাদেশের নিজস্ব যে সংস্কৃতি সেগুলো ধারণ করা এবং সেগুলো লালন করা, চর্চা করা, সেগুলো করতে পারবো। তাহলে আমরা জানতে পারবো সংস্কৃতি কি সেটা, সংস্কৃতির উপাদান কি সেটা, সংস্কৃতির বৈশিষ্ট্য কি সেটা। সংস্কৃতির উপাদান মানে কি কি জিনিস না সংস্কৃতির উপাদান মানে কি কি জিনিস না গঠিত সেটা হচ্ছে উপাদান। আর এইগুলার যে বৈশিষ্ট্য সেটা, এবার সেগুলো আবার কোন ধরনের হয় সেগুলো আমরা জানতে পারবো, ঠিক আছে। এবং সেগুলো পরবর্তীতে ব্যক্তিগত জীবনে ধারণ এবং লালন পালন করতে পারবো, ঠিক আছে। তো প্রথমে আমরা জানবো সংস্কৃতির ধারণা, অর্থাৎ সংস্কৃতি বলতে কি বোঝায় সেই জিনিসটা আমরা একটু ডিটেলসে বোঝার চেষ্টা করবো। তো সংস্কৃতি আসলে মানুষের জীবন দ্বারা, অর্থাৎ একটা অঞ্চলে মানুষ যেভাবে চলাফেরা করে, প্রতিদিন চলতে গিয়ে তারা যে যে জিনিসগুলোর দ্বারস্থ হয়, সেটাই ওই দেশের সংস্কৃতি। সংস্কৃতির মাধ্যমে
মানুষের জীবন দ্বারা প্রতিচ্ছবি প্রকাশ পায়। অর্থাৎ যদি বলে কোনটির মাধ্যমে জীবনের প্রতিচ্ছবি প্রকাশ পায়, সেটা হচ্ছে সংস্কৃতির মাধ্যমে। ঠিক আছে? অর্থাৎ সংস্কৃতি এমন একটা জিনিস যেটা একটা মানুষ কিভাবে জীবনযাপন করতেছে সেই জিনিসটা যেন সে আয়নার মতো ফুটায় তুলবে, প্রতিচ্ছবি আকার দেখাবে। হ্যাঁ, মানুষ তার অস্তিত্ব রক্ষার জন্য সমাজ জীবনকে সমাজ জীবনে কোনো উদ্দেশ্য সাধনের লক্ষ্যে যা কিছু চিন্তা ও কর্ম করে, তাই তার সংস্কৃতি। অর্থাৎ কি করছে, মানুষ একটা সমাজে টিকে থাকার জন্য, অর্থাৎ তার অস্তিত্ব রক্ষা করার জন্য সে সমাজ জীবনে কোনো নির্দিষ্ট একটা উদ্দেশ্যকে সামনে রেখে যে সকল চিন্তা ভাবনাগুলো করে, যে সকল কাজকর্মগুলো করে, সেগুলো যে সামষ্টিক রূপ, সেটাই হচ্ছে কি সংস্কৃতি, সেটাই সংস্কৃতি। যেমন কি বলতেছে দেখো, যেমন বেঁচে থাকার জন্য মানুষের খাদ্য গ্রহণ করে, সেই খাদ্যকে যখন বিভিন্ন প্রণালীতে রান্না করে এবং সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করা হয়, তখন হয়ে যায় সেটা মানুষের সংস্কৃতি। যেমন কেউ আছে কি গাছের ছালে রান্না করে, কেউ আছে, হ্যাঁ, ধরো আহ ডেকচিতে রান্না করে, কেউ হচ্ছে কাঁচা জিনিসে রান্না করে, কেউ হচ্ছে বাঁশের যে খোরল সেখানে রান্না করে, কেউ মাটির তৈরি জিনিসে রান্না করে। তাহলে কি এই রান্নার যে পদ্ধতি, এটা কি এক এক রকম না? তাহলে কি পাহাড়ি অঞ্চলের রান্নার পদ্ধতি বাংলা সমতল অঞ্চলের এই তোমার রান্নার পদ্ধতি এক না, এক একটা ভিন্ন রকম না? এই জন্য খাবার তৈরি করার যে সংস্কৃতি সেটা কিন্তু ভিন্ন। ঠিক আছে? মানুষ যখন লিখতে শিখলো, তখন প্রথম পাথরে খোদাই করে রাখতো, কিংবা গাছের ছাল বা পাতায় লিখতো। অর্থাৎ কি বলছে, প্রথমে সে কোথায় লিখতো? সে লিখতো গাছের যে শিকল, আমরা যেটা গাছের ছাল বলি, চাবড়া, সেটাতে। পরবর্তীতে সে পাথরে লিখলো, পরবর্তীতে গাছের যে ছাল সেখানে লিখলো, বা বিভিন্ন পাতায় লিখে রাখতো। পরবর্তীতে কি আসলো? প্রথম আমরা পড়ছি যে কাগজের যে যুগটা আসলো, কাগজ আবিষ্কার হইলো, পরে সেখানে কালিতে পাখির পালকে ডুবিয়ে লিখতো। অর্থাৎ কলম তো ছিল না, পাখির যে পালকটা ছিল এগুলো উঠাই ফেলতো। হ্যাঁ, এই পালকটা হচ্ছে তোমার কালির মধ্যে ডুবাইতো, ডুবাই ওখান থেকে উঠে সাজে লিখতো আর কি। তো দেখো তো সংস্কৃতি চেঞ্জ হচ্ছে কিনা, এক এক সময় এক এক জিনিস লিখতো। ধীরে ধীরে মানুষ কলম তৈরি করা শুরু করলো, পরবর্তীতে সে কি করলো, কাগজের উপরে লেখা শুরু করলো। এরপর মানুষ টাইপরাইটার আবিষ্কার করে তার মাধ্যমে লেখা শুরু করলো, এবং সর্বশেষ কম্পিউটার আবিষ্কার করলো। টাইপরাইটার একটা কম্পিউটার একটা বড় ভার্সন, হ্যাঁ, অনেক বড় একটা যন্ত্র। এই যন্ত্রের মাধ্যমে মানুষ কি করলো, লেখা শুরু করলো, কিন্তু এটা দেখে খুব স্লো লেখা লাগতো, খুব বেশি লেখাও যেত না। পরে বিভিন্ন গবেষণার মাধ্যমে পরবর্তী কি করা হলো, কম্পিউটার আবিষ্কার করা হলো। এখন পৃথিবীর বহু মানুষই কম্পিউটারে লেখে। এই যে লেখার বিভিন্ন মাধ্যম মানুষ তৈরি করলো, এর সমষ্টি ও সংস্কৃতির একটা অংশ। অর্থাৎ প্রথমে গাছে লতা পাতায় লিখতো, পরবর্তীতে হচ্ছে গিয়ে তোমার পাখির পালকের সাহায্যে লিখতো, পরে টাইপরাইটার আসলো, পর কম্পিউটার আসলো। এই যে একটা ধারাবাহিক পরিবর্তন, এটা ধীরে ধীরে মানুষের একটা সংস্কৃতি হয়ে উঠলো আর কি। ঠিক আছে? তাহলে আমাদের জীবন যাত্রার ধরনই হলো সংস্কৃতি। এটা যদি আসে তাহলে লিখতে পারবো না? এটা তো এখন এই যেগুলো বলছে এই জিনিসগুলো আর কি। এরপর আছে বাংলাদেশের পার্ট 2 বলছে বাংলাদেশের সংস্কৃতির উপাদান। এই যে আমরা বলছিলাম সংস্কৃতির ধারণা, সংস্কৃতি বলতে কি বোঝায়? অর্থাৎ জীবনযাপন করার জন্য মানুষ খাদ্য গ্রহণ করে, রান্না করে, লেখালেখি করে, যাই কিছু করে, প্রত্যেকটা সংস্কৃতির অংশ। এটা হচ্ছে সংস্কৃতির ধারণা। এরপর হচ্ছে সংস্কৃতির উপাদান, কি কি জিনিসটা সংস্কৃতি গড়ে ওঠে। হ্যাঁ, বাংলাদেশের সংস্কৃতির কিছু উপাদান আমরা খালি চোখে দেখতে পারি, ধরতে পারি। আবার এদেশের সংস্কৃতির অনেক উপাদান আছে আমরা দেখতেও পারি না, ধরতেও পারি না। যেমন বাংলাদেশের মানুষের তৈরি ঘরবাড়ি আমরা দেখতে পাই, কিন্তু তৈরি জ্ঞান এবং কৌশল দেখা যায় না। তার মানে দেখো, বিদেশে কিন্তু বড় বড় বিল্ডিং, বাংলাদেশে কিন্তু তোমার ছনের তৈরি ঘর আছে, হ্যাঁ, পাতার তৈরি ঘর আছে, বাঁশের তৈরি ঘর আছে, টিনের তৈরি ঘর আছে, বাটির তৈরি ঘর আছে, আবার বিল্ডিংও আছে বিভিন্ন ধরনের না। তো বিদেশে গিয়ে দেখবা বিল্ডিং, তাহলে এটা হচ্ছে ওই দেশের সংস্কৃতি। বাংলাদেশে দেখবা মাটির ঘর, এটা বাংলাদেশের সংস্কৃতি, এরকম আর কি, তাই না? আবার দেখা ওই দেশের শিক্ষা ব্যবস্থা ভিন্ন, আমরা দেশের শিক্ষা ব্যবস্থা ভিন্ন। তাহলে কোনটাকে দেখা যাচ্ছে, ধরা যাচ্ছে, কোনটাকে দেখা যাচ্ছে না, ধরা যাচ্ছে না। শিক্ষাকে আমরা দেখতে পাই, শিক্ষাকে আমরা অর্জন করার জিনিস, তাই না? এরকম আর কি। কিছু জিনিস আমরা খালি চোখে দেখতে পাই, আবার কিছু জিনিস আমরা কি করি, দেখতে পাই না আর কি। ঠিক আছে? কিছু জিনিসকে আবার দেখা যায় না। তো এদিকে বিবেচনা করলে সংস্কৃতির উপাদান সম্পর্কে দুই ভাগে ভাগ করা যায়। অর্থাৎ সংস্কৃত উপাদানকে প্রাথমিকভাবে আমরা কয় ভাগে ভাগ করতে পারবো? দুই ভাগে। তাহলে যদি সাহিত্য উপাদান আসে, তুমি বলবা দুই ভাগে ভাগ করা যায়, যা দেখা যায়, যা দেখা যায় না। অর্থাৎ বস্তুগত বা দৃশ্যমান উপাদান সমূহ যেগুলোকে দেখা যায়, আর হচ্ছে অবস্তুগত, যেগুলা অদৃশ্য, যেগুলোকে দেখা যায় না। এদেশের সংস্কৃতির বস্তুগত উপাদান হচ্ছে বিভিন্ন ঘরবাড়ি, আসবাবপত্র, পোশাক, যানবাহন, খাবার, চাষাবাদের উপকরণ, বইপত্র। অর্থাৎ বাংলাদেশের ঘরবাড়ি, আসবাবপত্র, পোশাক বিশ্বের অনেক দেশ থেকে ভিন্ন। তাহলে এটা হচ্ছে বাংলাদেশের সংস্কৃতি। তো দেখো, পোশাক, আসবাবপত্র, ঘরবাড়ি, যানবাহন, খাবার, চাষাবাদের যে উপকরণগুলো আছে, লাঙ্গল, ট্রাক্টর থেকে শুরু করে বইপত্র, সবকিছুই কিন্তু দেখা যায়, ধরা যায়। এজন্য এগুলো হচ্ছে বস্তুগত। ঠিক আছে?
আবার কিছু কিছু সাংস্কৃতিক উপাদান আছে, যেমন হচ্ছে অবস্তুগত, যেমন হচ্ছে তোমার সামগ্রিক জ্ঞান, অর্থাৎ মানুষের যে জ্ঞান, মানুষের মনোভাব কি, সে কি বুঝতে চায়, তার দৃষ্টিভঙ্গি কি, কোন জিনিসটাকে নিয়ে সে কি ভাবে, তার যে ধর্মীয় যে বিশ্বাস, তার যে নীতি নৈতিকতা, নীতিবোধ, তার যে ভাষা শিক্ষা, তার যে শিল্পকলা, তার যে সাহিত্য, তার যে সঙ্গীত, তার যে আদর্শ, তার যে মূল্যবোধ, হ্যাঁ, তার যে জ্ঞান বিজ্ঞান, সবগুলা কিন্তু দেখা যায় না, ছোঁয়াও যায় না, তাই না? অনুভব করা যায়, শিখা যায়, অর্জন করা যায়, এগুলো হচ্ছে অবস্তুগত। তাহলে আমরা পড়লাম কিছু হচ্ছে বস্তুগত উপাদান, হ্যাঁ, আবার কিছু হচ্ছে অবস্তুগত উপাদান। তো এগুলো মনে রাখতে হবে, কারণ এমসিকিউতে আসবে নিচের কোনটি সংস্কৃতির বস্তুগত উপাদান, নিচের কোনটি সংস্কৃতির অবস্তুগত উপাদান। বস্তুগত সেগুলো যেগুলোকে ধরা যায়, দেখা যায়, আর অবস্তুগত যেগুলোকে ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, কিন্তু অর্জন করা যায় বা শিক্ষা করা যায়, সেগুলো হচ্ছে অবস্তুগত। আমাদের দেশের মানুষ বিভিন্ন প্রয়োজনে বস্তুগত সংস্কৃত উপাদান সমূহ সৃষ্টি করেছে, অর্থাৎ এগুলো বিভিন্ন প্রয়োজনে গড়ে উঠছে। ধরো এই যে ঘর বাড়ি, আসবাবপত্র, যানবাহন, পোশাক, এগুলো তো শুধু শুধু তৈরি করা হয় নাই, মানুষের লাগবে দেখে তৈরি করা হয়েছে, তাই না? এসব উপাদান শত শত বছর ধরে টিকে থাকতে পারে। যেমন আমরা জাদুঘরে গেলে এমন অনেক জিনিস দেখতে পাই যেগুলো শত বছরের পুরানো। তার মানে সংস্কৃতির সমস্যা যাতে শেষ হয়ে যায় এরকম না, এগুলো অনেক বছর ধরে টিকে থাকতে পারে। যেমন আমরা জাদুঘরে অনেক আগের জিনিস দেখতে পাই, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যেগুলো আমরা চ্যাপ্টার 2 এ পড়ছি, সেগুলো হচ্ছে জাদুঘরে থাকে। তার মানে বস্তুগত যে সংস্কৃতি, সেই সংস্কৃতির অনেকগুলো আছে যেগুলো শত শত বছর কি থাকে, টিকে থাকে, এবং এগুলো অনেক শত শত বছর কি হয়, পুরানো হয়। ঠিক আছে? তো সেগুলো দেখে আমরা বাংলাদেশের সেই সময়ের মানুষ ও তাদের সংস্কৃতি সম্পর্কে ধারণা রাখতে পারি। এই যে ধরো মৌর্য বলে, পালা বলে, সেনা বলে, যে সংস্কৃতি ছিল, যেভাবে লেখাপড়া করতো, যেভাবে পুস্তক রচনা করা হতো, মধ্যযুগে সেরকম ছিল না, ইংরেজের আমলে সেরকম ছিল না, বর্তমানে কিন্তু সেরকম না। এক এক সবাই এক একটা ছিল, তাই না? তো এইগুলো নিদর্শনগুলো রক্ষা করলে যেটা হয়, এক এক সময়ের কি কি সংস্কৃতি ছিল সেগুলো সম্পর্কে আমরা একটা বিস্তর ধারণা পাই আর কি। ঠিক আছে? বাংলাদেশের সংস্কৃতির বস্তুগত অবস্তুগত উপাদানসমূহ কোনোভাবেই পরস্পর থেকে বিচ্ছিন্ন নয়, কেননা সংস্কৃতির বস্তুগত উপাদানসমূহের মধ্যে দিয়ে সংস্কৃতির অবস্থাগত উপাদানসমূহের পরিচয় পাওয়া যায়, পরিচয় পাওয়া যায়। অর্থাৎ যেগুলো দেখা যায়, যেগুলো দেখা যায় না, এরা পরস্পর আলাদা এরকম না, দুইটাই দুইটার সাথে কানেক্টেড, তাই না? অর্থাৎ দুইটাই দুইটার সাথে কানেক্টেড, অর্থাৎ বস্তুগত জিনিস থেকে অবস্থাগত জিনিস আসছে। যেমন নকশি কাঁথা বাংলাদেশের একটি সংস্কৃতির একটি বস্তুগত উপাদান, নকশি কাঁথা। যারা সুন্দর করে কাঁথা সেলাই করা হয়, নকশা করা হয়, এগুলো বলা হয় নকশি কাঁথা। এই নকশি কাঁথা হচ্ছে গিয়ে তোমার ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়, ব্যবহার করা যায়। তার মানে এটা হচ্ছে সংস্কৃতির একটা বস্তুগত উপাদান, তাই না? কিন্তু এই যে একটা মানুষ সুন্দর করে একটা ফুল আঁকবে, হাত পাখা ঘড়িঘার আঁকবে, এগুলো সে যে সেলাই করবে, কিভাবে ডিজাইন করবে, সে চিন্তা চেতনা করছে, তাই যে একটা জ্ঞান অর্জন করছে, শিক্ষা, শিল্প, আর্ট, এই জিনিসটা তার বডির মধ্যে চলছে, পরে সে সুন্দর করে একটা ফুটাই তুলছে। তারপর এই যে অবস্তুগত, যেগুলো ধরা যাচ্ছে না, শোয়া যাচ্ছে না, মানে যে আঁকতেছে, যে করতেছে, তার যে মনের চাহিদাটা, তার মনের যে সৌন্দর্যটা, হ্যাঁ, যে শিক্ষাটা, এটা কিন্তু মনে ছিল, কিন্তু সেটা ফুটে তুলছে বস্তুগত জিনিসের নকশিকাঁথার মাধ্যমে, তাই না? তাহলে এই যে ফুল ফল আঁকলো, হাতি ঘোড়া আঁকলো, এই জিনিসগুলা চিন্তার কি একটা বহিঃপ্রকাশ, তাই না? এই জন্য যে চিন্তাগুলা তার মনের মধ্যে যে জিনিসগুলো চলতেছে, এগুলো কিন্তু ধরা যায় না, ছোঁয়া যায় না, এগুলো তো অবস্তুগত। তাহলে অবস্তুগত জিনিসের মাধ্যমে বস্তুগত জিনিসটা আসছে, তাই না? এই জন্যই বলছে যে এর মধ্যে আছে, যখন ফুল ফল, হাতি ঘোড়া অন্যান্য সংস্কৃতি সেলাই করা হয়, তখন তা হয়ে ওঠে এদেশের নারী বরণের চিন্তার বহিঃপ্রকাশ। অর্থাৎ নারীরা যখন বিভিন্ন ফুল লল পাকা গাড়ি এগুলো আঁকে, তখন তাদের মনে কি চলতেছে সেটা আমরা কেমনে বুঝতে পারি? সেগুলো দেখতে পারি না, বুঝতে পারি কিভাবে? তাদের মনের সংস্কৃতিটা ফুটে ওঠে, তারা যে বস্তুগত সংস্কৃতিটা আঁকে সেটার মাধ্যমে, যে তৈরি করে সেটার মাধ্যমে। ঠিক আছে? বাংলাদেশের সংস্কৃতির উপাদানগুলোর একটি পরিবর্তনে অন্যগুলো পরিবর্তন হয়। অর্থাৎ একটা যদি চেঞ্জ করা হয়, তাহলে অটোমেটিক্যালি অন্য ক্ষেত্রে অন্যটাও চেঞ্জ হয়। যেমন বাংলাদেশের সংস্কৃতিতে শাড়ি একটি উপাদান, হ্যাঁ, প্রযুক্তির পরিবর্তনে শাড়ির রং ও ডিজাইনের পরিবর্তন এসেছে, শাড়ির পরিবর্তন ধরনের পরিবর্তন এসেছে। তারা বলতেছে, তার মানে আমরা কি, আমরা প্রথম বললাম সংস্কৃতি বলতে কি বোঝায়, জীবন ধারণের জন্য যাই করি সবই সংস্কৃতি। সেগুলো বস্তুগত অবস্তুগত দুই ভাবে হয়, সংস্কৃত উপাদানের মধ্যে আমরা পড়তেছি, তাই না? এর মধ্যে আমরা বলতেছিলাম কিছু দেখা যায়, কিছু দেখা যায় না, কিছু কিন্তু যেগুলো দেখা যায় না সেগুলা বহিঃপ্রকাশ ঘটে, যেগুলো দেখা যায় সেগুলোর মাধ্যমে। কিন্তু আবার আমরা এটা বলতেছি, সেগুলো হচ্ছে পরিবর্তন যে হয়, হ্যাঁ, এগুলো যে পরিবর্তন হয়, সেগুলো কিন্তু একটা পরিবর্তন আর একটা পরিবর্তন হয়ে যায়। যেমন সংস্কৃতির একটা উপাদান, এটা যদি পরিবর্তন হয়ে যায়, যেমন একটা কি ছিল, একটা উপাদান হচ্ছে শাড়ি, কারণ এটা দেখা যাচ্ছে, তাহলে এটা একটা উপাদান। কিন্তু
যখন প্রযুক্তি আবিষ্কার হয়েছে, আগেরকার মানুষ যেভাবে সেলাই করে বা হাতে তাঁতের মাধ্যমে বুনে শাড়ি কাপড় বানাতো, ওগুলো যে এরকম ডিজাইন ছিল, বর্তমানে গার্মেন্টস এর মাধ্যমে বানানোর ফলে সেগুলোকে সেরকম ডিজাইন করা হয় নাকি আরো উন্নত মানের, আরো সুন্দর, আরো অন্যরকম, তাই না? ইউনিক ডিজাইন। ফলে তাদের শাড়ির রং এবং ডিজাইন এগুলো কিন্তু পরিবর্তন হয়ে গেছে। ফলে কাপড়ের ধরনে কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তার মানে কোনো একটা উপাদানে যদি পরিবর্তন আসে, যেমন আগে ধরো আমি যদি যোগাযোগের কথা চিন্তা করি, আগে যোগাযোগ করতো ধরো নৌকা দিয়ে, এরপর যোগাযোগ করো ঠেলা গাড়ি, এরপর ধরো যেমন রিক্সা, এরপর আসলে বাস টাস বিভিন্ন জিনিস। তাহলে এখানে কি একটা চেঞ্জ রাস্তাঘাট হলো, একটা ফলে কি আরেকটা চেঞ্জ হলো কিনা, এরকম আর কি। তাহলে এখন যদি আসে যে বাংলাদেশের সংস্কৃতির বস্তুগত অবস্তুগত উপাদানের তালিকা প্রস্তুত করো, তাহলে তুমি বলবা সংস্কৃত উপাদান দুই ধরনের, একটা হচ্ছে বস্তুগত, একটা হচ্ছে অবস্তুগত। বস্তুগত যেগুলো ধরা যায় ছোঁয়া যায় সেগুলো উদাহরণগুলো দিবা, জায়গা বাঁকা পর রাস্তাঘাট থেকে শুরু করে খাবার দাবার সবকিছু। আর অবস্তুগত হচ্ছে যেগুলা মনের চাহিদা পূরণ করে আর কি, ঠিক আছে, যেগুলো ধরা যায় ছোঁয়া যায় জ্ঞান ট্যান এগুলা এখানে সব উদাহরণ দেওয়া আছে, এগুলো বলবো, ঠিক আছে। এরপর হচ্ছে বাংলাদেশের সংস্কৃতির ধরন। এখন আমরা বললাম সংস্কৃতি বলতে কি বোঝায়, জীবনের পুরো অংশের সংস্কৃতি। এবার আমরা বললাম সংস্কৃতির উপাদান কি, বস্তুগত অবস্তুগত, যেগুলো ধরা যায় ছোঁয়া যায় বস্তুগত, যেগুলো ধরা যায় না ছোঁয়া যায় না অবস্তুগত। এরপর হচ্ছে এগুলো ধরন কি ধরনের আছে, এগুলো বিভিন্ন টাইপসের আছে, এগুলো কিন্তু আলাদা। সংস্কৃতি নির্মাণ, ভৌগোলিক পরিবেশ, আবহাওয়া, উৎপাদন পদ্ধতি ইত্যাদি বিশেষ ভূমিকা রাখে। যেমন ধরো ঢাকা যে ধরনের শাড়ি কাপড় বানানো যাবে, কুমিল্লা সে ধরনের শাড়ি কাপড় বানানো যাবে না, কারণ সে ধরনের উপাদান ওখানে নাই। আবার রাজশাহীতে যে ধরনের বানানো যাবে, রেশম পোকা আছে তুঁত গাছ থেকে, সেখানে রেশমি শাড়ি বানানো যাবে, কিন্তু কুমিল্লা শাড়ি বানানোর সুযোগ নাই। হ্যাঁ ঠিক আছে, রেশমি সুতা কাপড় কিনে নিয়ে আসলে তখন বানানো যাবে, এছাড়া তো উপায় নাই, তাই না? তো এখানে এটাই এটাই বলা হচ্ছে যে কোন একটা দেশের ভৌগোলিক যে পরিবেশ, ধর ইরানের যে সংস্কৃতি বা সৌদির যে সংস্কৃতি সেটা বাংলাদেশে মিলবে না, কারণ তাদের ভৌগোলিক পরিবেশ আবহাওয়া এগুলো ভিন্ন। আবার উৎপাদন পদ্ধতি ভিন্ন হয়। কেউ যদি ধর হাতে তৈরি করে একভাবে তৈরি করা যাবে, আবার কেউ যদি মেশিনে তৈরি করে আরেকভাবে তৈরি করা যাবে, তাই না? তাহলে উৎপাদন পদ্ধতি যদি ভিন্ন হয়, সেক্ষেত্রে সংস্কৃতির ধরনও কিন্তু ভিন্ন হয়ে যাবে। ফলে এক এক দেশের সংস্কৃতি এক এক রকম হয়ে থাকে, কারণ প্রত্যেকটা দেশের আবহাওয়া আলাদা, ভৌগোলিক পরিবেশ আলাদা, উৎপাদন পদ্ধতি আলাদা। কোনো দেশ গরিব, কোনো দেশ ধনী। তো যারা গরিব তারা তো ভালো উন্নত মানের প্রযুক্তি ইউজ করতে পারে না, আবার যারা ধনী তারা ইউজ করতে পারে। তাহলে এগুলো সংস্কৃতিও পরিবর্তন হয়, ঠিক আছে, এক এক রকম হয়। আবার একটি দেশের মধ্যে নানা ধরনের সংস্কৃতি বিকশিত হতে পারে। আর আবার দেশের মধ্যে বিভিন্ন হতে পারে, কারণ একটা দেশের বিভিন্ন অঞ্চল আছে, প্রত্যেক অঞ্চলের আবহাওয়া এক না, প্রত্যেক অঞ্চলের সুযোগ সুবিধা এক না, মানুষের চিন্তা চেতনাও এক না। ফলে হচ্ছে গিয়ে সংস্কৃতি বিভিন্ন রকম হতে পারে। যেমন পাহাড়ির এক ধরনের সংস্কৃতি, চিটাগাঙ্গের মানুষ এক ধরনের সংস্কৃতি, কুমিল্লার মানুষ, বগুড়ার মানুষ, ঢাকার মানুষ, এক এক অঞ্চলে এক এক ধরনের সংস্কৃতি। কথার ভাষার টোনও কিন্তু এক ধরনের সংস্কৃতি, কারণ ভাষাও কিন্তু অবস্তুগত, যেটা ধরা যাবে ছোঁয়া যাবে, ভিন্ন রকম, তাই না? তাই সংস্কৃতির কোন স্থবির বিষয় নয়, বরং পরিবর্তনশীল। স্থবির মানে কোন একটা জিনিস একটা জায়গায় আটকায় গেছে গা, স্থির হয়ে গেছে গা, এটা হচ্ছে স্থবির। কিন্তু সংস্কৃতি স্থবির নয় আর কি, এরা বরং পরিবর্তনশীল। সময়ের সাথে সাথে মানুষের চাহিদা অনুযায়ী, জায়গা অনুযায়ী, চিন্তা চেতনা অনুযায়ী, আবহাওয়া উৎপাদন ব্যবস্থা অনুযায়ী সেটা চেঞ্জ হয়ে যায়। সংস্কৃতির বদলটাই বদলে যায়, কিন্তু তা কিন্তু নয়। এখন সংস্কৃতি পুরোটা কিন্তু চেঞ্জ হয় না, কিছু কিছু চেঞ্জ হয়, উন্নত হয়। সংস্কৃতির কিছু প্রধান দিক দীর্ঘ সময় অপরিবর্তিত থেকে যায়, কিছু কিছু জিনিস এরকম আছে যেগুলো লম্বা সময় ধরে পরিবর্তন হওয়া সম্ভব হয় না। পেশা, লিঙ্গ, বয়স, স্থান, উৎপাদন পদ্ধতি, শিক্ষা, ধর্ম ইত্যাদি নানা বৈশিষ্ট্যের ভিত্তিতে একটি দেশের অভ্যন্তরে বিভিন্ন ধরনের সংস্কৃতি চর্চা হতে পারে। তাহলে আমরা প্রথম দেখলাম সংস্কৃতির ধরন কি। সংস্কৃতির ধরন হচ্ছে তোমার পরিবেশ, আবহাওয়া, উৎপাদন এগুলো কিন্তু ভিন্ন হতে পারে। কোনোটা চেঞ্জ হয়, কোনোটা চেঞ্জ হয় না। আবার একই এক একটা এলাকার সাথে ডিফারেন্ট হয়, বিভিন্ন হয়। আবার একই এলাকার মধ্যে বিভিন্ন ধরনের হইতে পারে, ঠিক আছে। কারণ ধরো এই দেখো পেশা, ধরো যারা মজুর তাদের যে যে সংস্কৃতি, যারা চাকরিজীবী তাদের কিন্তু এক না। আবার যারা ছেলেরা যা পছন্দ করে, মেয়েরা তা পছন্দ করে না, বাচ্চারা যা পছন্দ করে, বয়স, মুরব্বীরা তা পছন্দ করে না, এরকম। এক অঞ্চলের মানুষ যেটা পছন্দ করে আরেক অঞ্চলের মানুষ সেটা পছন্দ করে না, অথবা সেটা অন্যভাবে করে। উৎপাদন পদ্ধতি ভিন্ন হয়, কেউ শিক্ষিত কম, কেউ শিক্ষিত বেশি, কেউ এক ধর্মের, কেউ আরেক ধর্মের। ফলে তাদের বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন সংস্কৃতি হয়। মুসলমানদের একটা সংস্কৃতি, হিন্দুদের একটা সংস্কৃতি, এবার বিভিন্ন সংস্কৃতি হয়। বয়স ভেদে হয়, স্থান ভেদে হয়, উৎপাদনের পদ্ধতি ভেদে হয়। কারণ যেগুলো গরিব অঞ্চল সেগুলো কিন্তু ঢাকা দিয়ে যেন উৎপাদন তৈরি হয়, তুমি একটা গরিব অঞ্চলে সেটা পারবে না, কারণ ঢাকার অনেক উন্নত প্রযুক্তি আছে, তাই না? এরকম আর কি। পেশা অনুযায়ী যারা ডাক্তার তারা যে ধরনের সংস্কৃতি চর্চা করবে, যারা বাউল শিল্পী তারা ওই ধরনের সংস্কৃতি চর্চা করে না। তাহলে এইগুলা বিভিন্ন প্যারামিটার আছে যেগুলো অনুযায়ী সংস্কৃতি কি হয়ে যায়, ভিন্ন হয়ে যায়, ঠিক আছে, বিভিন্ন ধরনের সংস্কৃতি চর্চা হয়। যেমন গ্রামীণ সংস্কৃতি এবং শহরের সংস্কৃতির মধ্যে পার্থক্য আছে। তোমার উদাহরণ বলে দিছে, গ্রামের জিনিস শহরের জিনিস এক না। গ্রামের কারণ কি, গ্রামের ভৌগোলিক পরিবেশ যেমন থাকে, পুকুর থাকে, নদী নালা থাকে, খাল বিল থাকে, পাহাড় পর্বত থাকে, সমুদ্র, দিগন্ত বিস্তৃত মাঠ থাকে, তাই না? কৃষি, মৎস্য চাষ, নৌকা চালন ইত্যাদি পেশা গ্রামের সংস্কৃতির নির্মাণ ভূমিকা রাখে।
তাহলে এই যে দেখো, তুমি কিন্তু ঢাকা কৃষক পাইবা না, ঢাকা বাচ্চার সাথে খুব কম দেখবা, ঢাকা নৌকা চালিত লোক পাবে না। কেন পাবে না? কারণ ঢাকার ব্যবস্থা এরকম না। কিন্তু গ্রামে আবার এগুলো পাবা, কারণ গ্রামের ভৌগোলিক পরিবেশ আলাদা, সেখানে পুকুর, নদী, নালা, খাল, বিল, হ্যাঁ, অনেক কিছুই আছে, তাই না? তার মানে কি, জায়গা অনুযায়ী চেঞ্জ হয়ে যাচ্ছে। বাংলাদেশের প্রধান খাদ্য ভাত মাছ এখনো গ্রামের খাদ্যাভ্যাসে অবস্থিত অংশ। অর্থাৎ কিন্তু অনেক জায়গায় দেখবা রুটি খায়, অনেক জায়গায় দেখবা বিভিন্ন চাইনিজ খাবার খায়, কিন্তু যারা কৃষি তারা কিন্তু ভাত মাছ ঠিকই খায়, তাই না? জারি সারি বাউল বাটিয়ালি মুর্শিদি বারোমাসা গম্ভীরা ইত্যাদি নানা আঞ্চলিক গানে ফুটে ওঠে বাংলার মানুষের হাসি কান্না। তাহলে এক এক অঞ্চলে মানুষ, কোনো কোনো অঞ্চলে জারি গান বিখ্যাত, হ্যাঁ, কোনো কোনো অঞ্চলে ধরো সারি গান বিখ্যাত, কোনো কোনো অঞ্চলে বাউল গান বিখ্যাত, কোনো কোনো অঞ্চলে বাওয়াইয়া গান বিখ্যাত, কোনো অঞ্চলে বাটিয়ালি গান বিখ্যাত, কোনো অঞ্চলে মুর্শিদি গান বিখ্যাত, কোনো অঞ্চলে বারোমাসা গান বিখ্যাত, কোনো অঞ্চলে গম্ভীরা গান বিখ্যাত, এক এক অঞ্চলের, হ্যাঁ, বিখ্যাত। গ্রামের মেলায় বিভিন্ন ধরনের অনুষ্ঠানে পালা গান, যাত্রা গান, কবি গান, কীর্তন গান, মসজিদে গান আয়োজন করা হয়। আধুনিক গানেও কিন্তু এই গ্রামের এই জিনিসগুলো রয়ে গেছে। গ্রামের অনেক গ্রামই আছে যেখানে পালা গান, যাত্রা গান, কবি গান, কীর্তন গান, এর বিভিন্ন গানের নাম আর কি, মুর্শিদে গান, বিভিন্ন ধরনের গানের টাইপস হয়ে থাকে, এগুলো হয়। এগুলো আমরা সবগুলাই কৃষি, গাউল গান, সারি গান, কবি গান যাই দেখি কিন্তু গ্রামে দেখি, তাই না? কিন্তু অন্যদিকে শহরে ভৌগোলিক পরিবেশে পেশা, যান্ত্রিক জীবন ইত্যাদি গড়ে তুলেছে শহরের সংস্কৃতি। অর্থাৎ গ্রামে যেগুলো দেখতেছি শহরে কিন্তু এগুলো নাই। তুমি গ্রামে দেখবে, আরে শহরে দেখবে না বাউল গান হইতে, শহরে দেখবে না বাটিলে গান হইতে, শহরে, বুঝতে পারতেছো কিনা, শহরে দেখবে না কৃষি কাজ করতে, এরকম আর কি। কারণ তাদের ভৌগোলিক পরিবেশ বেশ আলাদা। বাংলা চিরায়ত সংস্কৃতির পাশাপাশি এখানে প্রবেশ করেছে আধুনিক দালান কোঠা ও প্রচুর যান্ত্রিক গাড়ি, বিশ্বায়নের প্রভাব শহরে বেশি। অর্থাৎ বিশ্বায়নের প্রভাব মানে কি? বিশ্বায়ন মানে কি, আমরা কি বলছিলাম, এই যে শিল্প বিপ্লবের ফলে পুরো বিশ্বটা হাতের মধ্যে চলে আসে, যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে, এটা হচ্ছে বিশ্বায়ন। এই বিষয়টা শহরে বেশি দেখা যায়, কারণ এখানে টেকনোলজি বেশি, এখানে অনেক যন্ত্রপাতি পাওয়া যায়, দালান কোঠাও বেশি, বিল্ডিং বেশি, বড়লোক বেশি, এখানকার মানুষের পেশা, যাত্রী জীবন আলাদা, পরিবেশ আলাদা, তাই না? তারপরে দেখো, একটা দেশের মধ্যে কিন্তু আবার বিভিন্ন হয়ে যাচ্ছে, তাই না? এই আর কি। এখানে সব তো আর লিখতে হবে না, পরীক্ষাতে কতটুকু লিখতে হবে এটা রিডিং করলে বুঝবা, অথবা গাইড বই বুঝলে বুঝবা, অথবা একটা নির্দিষ্ট অংশ জানতে চাইবে। একই সময় বিভিন্ন পেশার মানুষ গড়ে তোলে বিভিন্ন সংস্কৃতির ধারা। উৎসব পার্বণ পালনে নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত পার্থক্য লক্ষ্য করা যায়। যেমন ধরো বিভিন্ন ধরনের উৎসব হয়, হ্যাঁ, বিভিন্ন ধরনের উৎসব হয়। তো হিন্দুরা মুসলিমরা এক ধরনের উৎসব করে না। আবার পাহাড়ি অঞ্চলের মানুষ এক ধরনের উৎসব করে না। আবার হচ্ছে কি, দেখা যাচ্ছে যারা গরিব তারা সব উৎসব করতে পারে না। তো বিভিন্ন ধরনের 31st নাইট, বিভিন্ন ধরনের হাবিজাবি অনেক কিছু হয় না। তো এগুলো তো নিম্নবিত্ত গরিব যারা, তারপর পয়লা বৈশাখ অনেক কিছু পারে না। মধ্যবিত্তরা অনেক কিছু পারে না। আবার উচ্চবিত্তরা আবার চাইলে অনেক কিছু করতে পারে। বিভিন্ন নাইট ক্লাবে অনেক প্রোগ্রাম বিভিন্ন কিছু হয়। তো চাইলেও সব প্রোগ্রাম করতে পারে না, সংস্কৃতি চর্চা করতে পারে না। যারা টাকা পয়সা পার্থক্য আছে, অনেক কিছু আছে, যারা গরিব তারা চাইলে অনেক কিছু করতে পারে না, বিলাসিতা করতে পারে না, তাই না? ফলে মানুষের পেশা কি, অর্থনৈতিক অবস্থা কি, সেটার উপর নির্ভর করেও সংস্কৃতি ভিন্ন হয়ে যায়। সবাই সব ধরনের সংস্কৃতি চর্চা করতে পারে না, বিভিন্ন উৎসব পালন করতে পারে না। নারী পুরুষের পোশাক, জীবন আচার, চিন্তা ভাবনার মধ্যে পার্থক্য রয়েছে। যেমন ধরো যারা শার্ট প্যান্ট পরে, যে সকল নারী মেয়েরা শার্ট প্যান্ট পরে বা জিন্স প্যান্ট পরে বা গেঞ্জি পরে, তারা এক ধরনের চিন্তা চেতনা লালন করে। আবার যারা ধরো বোরখা হিজাব পরে, তারা এক ধরনের চিন্তা চেতনা লালন করে। আবার যারা ধরো ধরো জামা পরে কিংবা ধরো শাড়ি কাপড় পরে, তারা আবার এক ধরনের চিন্তা চেতনা লালন করে। তাহলে পোশাকের ফলে আবার যারা পোলাপানের মধ্যে যারা শর্ট প্যান্ট পরে, তারা এক ধরনের চিন্তা চেতনা হয়। যারা আবার পাঞ্জাবি পরে তারা এক ধরনের, যারা লুঙ্গি শার্ট পরে তারা এক ধরনের, প্যান্ট শার্ট পরে এক ধরনের, তাই না? তো পোশাক অনুযায়ী কিন্তু চিন্তা চেতনা ভিন্ন হয়। এবং কে কোন ধরনের লাইফস্টাইল জীবনাচার ফলো করে সেটার উপর যে ভিন্ন হয়ে যায়। কে কোন ধরনের ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, আস্তিক নাস্তিক, ইসলাম, হুজুর, হিন্দু, বৌদ্ধ, এগুলো অনুযায়ী জীবনাচার, ধর্মীয় অনুযায়ী কিন্তু চিন্তা ভাবনা চেঞ্জ হয়, সংস্কৃতি চেঞ্জ হয়, তাই না? আদিকাল মানে প্রাচীনকাল। প্রাচীনকাল থেকে বিভিন্ন ভাষা গোষ্ঠীর শব্দ ভান্ডারের সমন্বয়ে গড়ে উঠেছে আমাদের ভাষিক সংস্কৃতি। অর্থাৎ বাংলাদেশে বললাম না, বিভিন্ন সময় বিভিন্ন মানুষ, অঞ্চল থেকে বিভিন্ন মানুষ আসছে। তাদের এক একজনের, কেউ তুর্কি, কেউ ফরাসি, কেউ হচ্ছে আর্য, কেউ অনার্য, কেউ ইন্দোনেশিয়া, বিভিন্ন থেকে দেশ থেকে আসছে, হ্যাঁ। তখন হচ্ছে তাদের ভাষা গুলো ভিন্ন ছিল। ফলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভাষার ব্যবহার দেখা যায়। অস্ট্রীয় এশীয়, অর্থাৎ অস্ট্রো এশীয় অঞ্চল থেকে কেউ আসছে। দ্রাবিড়ীয়, দ্রাবিড়ীয়, দ্রাবিড় অঞ্চল থেকে কেউ আসছে। তিব্বতী বর্মী, বার্মা অঞ্চল থেকে কেউ আসছে ধরো। ইন্দো ইউরোপিয়ান, ইউরোপিয়ান অঞ্চল, ইন্দোনেশিয়া অঞ্চল থেকে কেউ আসছে ধরো, হ্যাঁ, প্যাসিফিক অঞ্চল থেকে। তো এক এক অঞ্চল থেকে এক এক সময় বাংলাদেশের দিকে মানুষ আসছে। ফলে তাদের ভাষা ভিন্ন, ফলে বিভিন্ন ধরনের ভাষা সংস্কৃতি আমাদের গড়ে উঠছে, ঠিক আছে? ফলে আমাদের ভাষা রীতিগুলো কি বিভিন্ন হয়েছে। পরবর্তীকালে ওলন্দাজ, হ্যাঁ, পর্তুগিজ, ফরাসি, ইংরেজ, বিভিন্ন ঔপনিবেশিকরা বাংলাদেশে বিভিন্ন সময় আসছে। শাসকদের কাছ থেকে আমাদের ভাষা গ্রহণ করেছে। ফলে আমাদের ভাষাগুলো ভিন্ন হয়ে গেছে। অর্থাৎ যখন ওলন্দাজ ছিল তাদের কিছু কিছু শব্দ বাংলাদেশে প্রচলিত আছে। পর্তুগিজদের কিছু কিছু শব্দ বাংলাদেশে প্রচলিত আছে। ফরাসিদের কিছু কিছু শব্দ বাংলাদেশে প্রচলিত আছে। যেমন আপনার সালাদকে বলি নামাজ, নামাজ কিন্তু ফরাসি শব্দ।
বুঝতে পারছি কিনা? আবার আমরা যেটা গুদাম রাখ বলে না, গুদাম, গুদাম হচ্ছে পর্তুগিজ শব্দ, এরকম আর কি। আবার আমরা বলি অফিস আদালত, এগুলো হচ্ছে ধর ইংরেজি শব্দ, এরকম আর কি। বুঝতে পারছি? তাহলে এক এক ভাষার কারণে এক একটা ভাষা বাংলাদেশে ঢুকছে, তাহলে বাংলাদেশের ভাষার সংস্কৃতিও বিভিন্ন রকমের, তাই না? তো সামগ্রিক বিচারে বাংলাদেশের সংস্কৃতি অতি প্রাচীনকাল থেকেই মানবতাবাদী, অর্থাৎ এখানে যদিও বিভিন্ন ধরনের শ্রেণী পেশার মানুষ আছে, এক একজন এক এক ধরনের সংস্কৃতি চর্চা করে, তবুও মানবতাবাদী, অর্থাৎ সবার মধ্যে মানুষ সত্য, সবাই সুন্দর করে মিলেমিশে চলবে, এটাই হচ্ছে আমাদের সংস্কৃতির মূল অংশ। ঠিক আছে? কারোর প্রতি কেউ জুলুম করবে না, যা আমরা পূর্ববর্তী পাঠে জেনেছি আগের অধ্যায়গুলোতে। নানাভাবে এর প্রমাণ আমরা পাই, যেমন নবান্ন উৎসব যেমন আমাদের চিরায়ত কৃষি সংস্কৃতির পরিচয়ক, গারুদের ওয়ানগালা, সাঁওতালদের সাংরাই আমাদের কৃষি সংস্কৃতির সমান অংশীদার। অর্থাৎ নবান্ন উৎসব মানে কি? এখন এটা কম হয়, আগে হইতো। ধরো এই যে শীতকালের সময় বিভিন্ন ধরনের ফসল জমিতে উঠতো, ওঠার ফলে যখন বাসাতে নিয়ে আসতে হয়তো, এগুলো দিয়ে বিভিন্ন ধরনের পিঠা টিঠা বানানো হইতো, এটাকে বলা হয় নবান্ন উৎসব। হ্যাঁ, তো এরা হচ্ছে কৃষি, যারা কৃষক তাদের একটা চিরায়ত চিরকালের একটা অভ্যাস ছিল এরকম। ঠিক আছে? এটার পরিচায়ক, হ্যাঁ, এটাকে সে প্রতিনিধিত্ব করতেছে, এটার পরিচয় দিচ্ছে সে। আবার গারুদের ওয়াটগালা, বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষ থাকে, চাকমা, মারমা, গারু, সাঁওতাল, মণিপুরি, বিভিন্ন ধরনের মানুষ থাকে না? তো তাদের যে গানের নাম, কৃষিভিত্তিক যে ইয়াটা অবস্থায়, সেটার নাম হচ্ছে ওয়াটগালা। আবার সাঁওতালদের একটা উৎসব আছে, সেটা হচ্ছে নাম হচ্ছে কি সোহরাই, সাঁওতালদের সোহরাই। এটা হচ্ছে কৃষি সংস্কৃতির একটা অংশ। ঠিক আছে? তাহলে এইভাবে দেখো, বিভিন্নভাবে আমরা এই কৃষির বিভিন্ন সেক্টর দেখতে পাচ্ছি। হ্যাঁ, দমন উৎসব, সাঁওতালদের সোহরাই উৎসব, এমসিকিউতে আসবে সোহরাই উৎসব কাদের, ওয়ানগালা কাদের, গারুদের, এরকম আর কি। ঠিক আছে? এবং সেটা কি নিয়ে? কৃষি সংক্রান্ত বিষয় নিয়ে। ঠিক আছে? এরপরে হচ্ছে মণিপুরী নৃত্য, মণিপুরী নৃত্য, মণিপুরী অঞ্চলে পাহাড়ি সিলেট অঞ্চলে বসবাস করে তারা নৃত্য। হ্যাঁ, উত্তরবঙ্গের ক্ষুদ্র যে নিগোষ্ঠী, ক্ষুদ্র নিগোষ্ঠী মানে হচ্ছে চাকমা, মারমা, বারমা, যেগুলো এগুলো ক্ষুদ্র নিগোষ্ঠী বলা হয়, তাদের ঝুমুর নৃত্য, তাদের নৃত্যের নাম হচ্ছে ঝুমুর নৃত্য। হ্যাঁ, ত্রিপুরাদের বোতল নৃত্য, যারা ত্রিপুরাবাসী, ত্রিপুরা তারপরে হচ্ছে চট্টগ্রাম অঞ্চলে থাকে, তারা হচ্ছে তাদের নাম হচ্ছে বোতল নৃত্য। তো এক একটা অঞ্চলের কিন্তু এক একটা সংস্কৃতি, এক একটা ধর্ম উৎসব পালন করা হয়, তাই না? এগুলো কিন্তু সবগুলো মিলে সামষ্টিকভাবে কি করছে তারা? বাংলাদেশের যে সংস্কৃতি সেটাকে সমৃদ্ধ করছে, উন্নত করছে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামও ঝুমুর তালে নৃত্য লিখেছেন অনেক গান, অর্থাৎ অর্থাৎ অনেক গান লিখেছে যেগুলো ঝুমুর তালে তালে গেয়ে 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 শোনানো যাবে। নজরুল ইসলাম, তার মানে বাংলাদেশ সংস্কৃতি কিন্তু অনেক ভিন্ন, তাই না? এক এক অঞ্চলে এক এক রকম। সুতরাং প্রতিনিয়ত অন্য সংস্কৃতির উপাদান গ্রহণ, বর্জন, পরিবর্তন, পরিবর্ধনের মাধ্যমেই আমরা আমাদের সংস্কৃতির বৈচিত্র্যকে চর্চা করব এবং পরিবর্তনের মধ্য দিয়ে আমাদের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাব। অর্থাৎ এখানে যেটা হয়, প্রতিনিয়ত কি হবে, একজন আরেকজন সংস্কৃতি সে গ্রহণ করে, কখনো সে বর্জন করে, কখনো সে একটু চেঞ্জ করে, মানে পরিবর্তন করে, একটু পরিবর্তন করে, পরিবর্ধন, কেউ আগেরটা রাখে আর একটু বাড়ায়, এটাকে বলা হয় পরিবর্ধন। হ্যাঁ, আমাদের সংস্কৃতিকে বৈচিত্র্য করছে, অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের ডাইভার্সিটি আছে, এক একজন এক একটা চর্চা করে, কখনো সেগুলো পরিবর্তন করে, এভাবে সাংস্কৃতিক বিষয়গুলো আগায় যায়, পরস্পরের ছড়া ছিটে যায়। ঠিক আছে? তো এখানে প্রশ্ন করছে, দলে দলে ভাগ হয়ে বাংলাদেশের সাংস্কৃতিক ধরন সম্পর্কে ব্যাখ্যা করো। এই যে দেখো, আমরা প্রথমে পড়ছি যে সংস্কৃতি বলতে কি বোঝায়, জীবন ধারণের, খাওয়া দাওয়া থেকে শুরু করে যাই করি সবই সংস্কৃতির অংশ। এরপর আমরা বলছি সংস্কৃতির উপাদান দুই রকমের, একটা বস্তুগত, একটা অবস্তুগত, কোনটা ধরা যায় ছোঁয়া যায়, কোনটা ধরা যায় ছোঁয়া যায় না। কিন্তু যেগুলো ছোঁয়া যায় না, সেগুলো মনের কল্পনা বা শিক্ষার অর্জন, সেগুলোই সে বস্তুগত যেই সংস্কৃতিগুলো আছে সেগুলো আমাদের সে ফুটায় তোলে। ঠিক আছে? আমরা বিভিন্ন ধরন পড়ছি, যে দেশে দেশে ভিন্ন হয়, কারণ এক এক দেশের পরিবেশ, হ্যাঁ, আবহাওয়া, উপাদান এগুলো ভিন্ন, সবার এগুলো পরিবর্তন হয়। পেশায় ভিন্ন হয়, লিঙ্গ ভিন্ন হয়, ছেলে মেয়ে বয়সে বয়সে পার্থক্য হয়, স্থানে স্থানে পার্থক্য হয়, উৎপাদন পদ্ধতির কারণে, যন্ত্র আছে যন্ত্র নাই, গরিব দুঃখী এদের মধ্যে ভিন্ন হয়, শিক্ষার মাধ্যমে ভিন্ন হয়, ধর্মের মাধ্যমে ভিন্ন হয়, বিভিন্ন ধরনের খাল, আবার কি শহর থেকে গ্রামের গুলো ভিন্ন হয়, বিভিন্ন ভাষা গোষ্ঠী আছে, অনেক মানুষ বিদেশ থেকে আসে, তাদের শব্দ আমাদের মধ্যে ঢুকছে, পাহাড়ি অঞ্চল, অনেক সংস্কৃতি আছে, এগুলো আমাদের মধ্যে ঢুকছে, আমাদের গুলো তাদের মধ্যে গেছে। এভাবে পরিবর্তন হয়ে হয়ে সংস্কৃতি গুলো সদা পরিবর্তন হয়। ঠিক আছে? এটা ফিক্সড কোনো জিনিসটা সদা পরিবর্তন হইতে থাকে। ঠিক আছে? তো এই চ্যাপ্টারটা ছোট, এতটুকুই। তো এখানে আমরা এমসিকিউ কিছু দেখবো, যে কোনটি বস্তুগত সংস্কৃতি? বস্তুগত মানে কি? যেটা ধরা যায়। নৃত্যকলা, হ্যাঁ, নৃত্যকলা হচ্ছে দেখার জিনিস, এটা ধরতে পারবে না। কেউ রাস্তা থেকে তুমি তো নাচকে ধরতে পারবা, তারে ধরতে পারবা, নাচকে তো আর ধরতে পারবো না। বোঝা গেছে কিনা? তাহলে নৃত্যকলা হবে না, কারণ এটা সংস্কৃতির অংশ, নাচ গেল। আচার অনুষ্ঠান, অনুষ্ঠানকে ধরতে পারবো, ঈদকে ধরা যায় নাকি? ঈদ অর্জন করা যায়, অনুভব করা যায়, তাই না? পালন করা যায়। সাহিত্যকে ধরা যায় না, বই পাঠ করা যায়, কিন্তু তাকে হচ্ছে গিয়ে অনুধাবন করতে হয়, শিক্ষা অর্জিত করতে হয়। কিন্তু একচুয়ালি সাহিত্য, সেটাকে আমরা ফিল করতে পারবো কিন্তু ধরতে পারবো না। তাহলে তৈজসপত্র, অর্থাৎ যেগুলো জিনিসপত্র আছে এগুলোকে শুধুমাত্র আমরা ধরতে পারবো, এগুলো যেটা, এগুলো হচ্ছে বস্তুগত। বাংলাদেশের সংস্কৃতি বৈচিত্র্যময় কারণ ধর্মের ভিন্নতা, পেশার ভিন্নতা, ভৌগোলিক পরিবেশ, তিনটাই। কারণ
এক এক দেশের ভৌগোলিক পরিবেশ এক এক রকম, পেশা এক এক রকম, ধর্ম এক এক রকম, এই জন্য বৈচিত্র্যময়। এদের বাংলাদেশের তিনটা উত্তর হবে, ঠিক আছে? এখানে একটা এমসিকিউ দিয়েছে দেখো, দৃশ্যকল্পে কি কৃষি নৌকা চালাচ্ছে, তাই না? আর একটা কি দিছে, ছোটদের বড়দের সকলের গরিবের নিঃস্বের ফকিরের আমরাই দেশ সব মানুষের, হ্যাঁ সব মানুষের। এটা বলতে ছোট বড় সকল গরিব দুঃখী সব মিলে আমরা বাংলাদেশ, সবাই সবার, দুই দিছে, হ্যাঁ। দৃশ্যকল্প ২ এর মাধ্যমে সংস্কৃতির কোনটি ফুটে উঠেছে? মানবতাবাদ। মানবতাবাদ কেন? এটা ছোট হোক, গরিব হোক, নিঃস্ব হোক, ফকির হোক, ধনী হোক, যেই হোক, সবাই মিলে তো মানুষ। এদের আর মানবতাবাদ এই জিনিসটা ফুটে উঠছে। ধর্ম বিশেষ না, কারণ ধর্ম নিয়ে কিছু বলা হয় নাই। হ্যাঁ, কারণ এখানে নানা ধর্মের মানুষ আছে, সাম্প্রদায়িকতা, কেউ মুসলমান কেউ হিন্দু, এটা কি এখানে বলছে? এখানে বলছে সবাই আমরা সবাই মিলে সবার সমান। তাহলে সাম্প্রদায়িক মানে কিন্তু একটা নির্দিষ্ট গোষ্ঠীকে বোঝায়, ধরো হুদা মুসলমানকে বোঝাচ্ছে, হুদা হিন্দুকে বোঝাচ্ছে, শুধু ধরো বৌদ্ধকে বোঝাচ্ছে, শুধু খ্রিস্টানকে বোঝাচ্ছে, এটা হচ্ছে সাম্প্রদায়িকতা। কিন্তু সবাইকে যদি বোঝায় এটাকে বলা হয় অসাম্প্রদায়িকতা। তো সবাইকে বোঝায় হয় সেটা হচ্ছে মানবতাবাদ। আর হচ্ছে বর্ণবাদ, এটা হবে না। বর্ণবাদ মানে কি কালো ধনী, তো এখানে কি কালো ধনী নিয়ে কিছু বলছে? বলে নাই। তাহলে এখানে মানবতাবাদ সব মানুষকে নিয়ে বলছে, ঠিক আছে? তার দৃশ্যগত ২ সব মানুষকে নিয়ে বলছে। দৃশ্যকল্প কি নদী নৌকা, তাই না? দৃশ্যকল্প ১-২ কি মানুষের চিন্তার বহিঃপ্রকাশ, হ্যাঁ। এটা কি নৌকা চালাচ্ছে, চিন্তার বহিঃপ্রকাশ। একটি অপরের সাথে সম্পর্কযুক্ত উভয় সংস্কৃতির বাহ্যিক প্রকাশ। তাহলে তিনের উত্তর হবে, কারণ এই যে মিলেমিশে চলতেছে এটা যে একটা সংস্কৃতির সৌন্দর্য, এটা প্রকাশ পাচ্ছে। আবার যে নৌকা চালাচ্ছে, হ্যাঁ, এই জিনিসটাও কি কৃষি প্রধান যে দেশ, এটাও তো কি বহিঃপ্রকাশ। আবার একটার সাথে একটা সম্পর্ক আছে, কারণ এর অনেক গরিব ফকির আছে না যারা এখানে নৌকা নৌকা চালায় বা এইগুলো চর্চা করে। তো প্রত্যেকটার সাথে সম্পর্কিত। তাহলে উত্তর কত হবে? তিনটাই, ঠিক আছে? উত্তর তিনটাই, আগেরটার উত্তরও তিনটাই হবে, তিনটাই হবে, ঠিক আছে? এবার সৃজনশীল প্রশ্ন দেখো কি বলছে, যে হাজারা বাবার সাথে গ্রামে বেড়াতে যায়, তার ফুফাতো বোন জুলেখা পছন্দ সকালে পান্তা ভাত ও মাছ দিয়ে নাস্তা করা, বাটালি গান শোনা। তার দেখো সে গ্রামে, এই জন্য তার গ্রামের সংস্কৃতিটা আলাদা। সেখানে সে পান্তা ভাত খায়, মাছ খায়, বাটালি গান শুনে। তো নাস্তায় পান্তা ভাত খেতে দিলে হাজারা মন খারাপ হয়, কারণ হাজারা পছন্দ বার্গার, স্যান্ডউইচ, পেস্ট্রি। পড়াশোনা শেষে তার সময় কাটে ইন্টারনেট ব্যবহার করে। তাহলে এখন দেখো, হাজারা এই যে ধরো যে বার্গার, স্যান্ডউইচ, পেস্ট্রি খায়, কেন? সে শহরে বড় হইছে। আর এই যে তার ফুফাতো বোন জুলেখা, সে দেখা যাচ্ছে পান্তা ভাত খায়, মাছ খায়, বাটালি গান শুনে, কেন? সে কি গ্রামে বড় হইছে। আবার একজন ইন্টারনেট চালায়, আরেকজন ইন্টারনেট চালায় না। তাহলে সংস্কৃতি কি? সংস্কৃতি হচ্ছে মানুষের জীবন ধারণের সামগ্রিক যে রূপ, সেটাই সংস্কৃতি। এবারে কি বলছে, কেন সংস্কৃতির বস্তুগত ও অবস্থাগত উপাদান বিচ্ছিন্ন নয়? কারণ এই যে আলাদা কোনো যেত না তো। যারা বস্তুগত জিনিসগুলো বানাইতেছে, তারা যে বানাইতেছে, তারা যে মনের যে চাহিদাটা সেই অনুযায়ী তো বানাইতেছে। তাহলে যে মনের যে চাহিদাটা অবস্তুগত, বা যে যেটা বানাইছে, ধরো বিল্ডিং বানাইছে, এটা তো বস্তুগত। যে বিল্ডিং বানাইছে, এরা বানানোর তার নলেজ দরকার ছিল, শিক্ষা দরকার ছিল। ওই শিক্ষাটা তারপর অবস্তুগত, সেটা দেখা যায় না। তো এইভাবে যে জিনিসগুলো বানাইছে সেটা একটা জ্ঞান দরকার, ওই জ্ঞানটা হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। বোঝা গেছে কিনা? হ্যাঁ, যে কবিতা লিখে তার মনের ভাবনাটাকে সে লিখে, এরকম আর কি। তো প্রত্যেকটা জিনিস প্রকাশ পায় সেটা বস্তুগত, আর প্রকাশ পাওয়ার আগ অব্দি যে শিক্ষাটা, যে জ্ঞানটা তার দরকার, সেটা হচ্ছে অবস্তুগত। এই জন্য এগুলো বিচ্ছিন্ন না, একটা থেকে একটা আলাদা করা যাবে না। একটা জিনিস তৈরি করতে হলে দুটোটাই দরকার, ঠিক আছে? জয়লেখার মাধ্যমে বাংলাদেশের কোন সংস্কৃতি ফুটে উঠেছে? গ্রাম বাংলার সংস্কৃতি ফুটে উঠেছে। হাজারা সংস্কৃতির বিষয়ের প্রভাব লক্ষ্য করা যায় কি? হ্যাঁ যায়। হাজারা শহরে বড় হয়েছে, এই জন্য গ্রামের যে সংস্কৃতি, তো হাজারা সংস্কৃতি জুলকের সাথে মিল থাকার কথা ছিল, কারণ একই দেশের তো। কিন্তু বিশ্বায়নের ফলে, ইন্টারনেটের ফলে দেখা যায় অনেক মানুষ বার্গার খায়, স্যান্ডউইচ খায়, এগুলোর দ্বারা সে প্রভাবিত হয়েছে, ইন্টারনেট ব্যবহার করছে, ফলে বিষয়টা একটা প্রভাব সে লক্ষ্য করছে। এই জন্য গ্রাম বাংলার যেই চিরা তৈরি, পাতাবাস খাওয়া, বাটালি গান শোনা, এই জিনিসগুলো সে পায় নাই, কারণ সে তো ওই পরিবেশে বড় হয় নাই। ইন্টারনেটের খালে সে অনেক কিছু জানতে পারছে, ওই পরিবেশে বড় হয়েছে, শহরের পরিবেশে। তো ওই জিনিসটা লিখবা। সংক্ষিপ্ত প্রশ্ন, প্রাচীনকালে বাংলাদেশের মানুষ ও সংস্কৃতি সম্পর্কে কিভাবে ধারণা লাভ করা যায়? তো এই যে প্রাচীনকালে মানুষের সংস্কৃতি কি কি ছিল, সেটা তুমি এখান থেকে বিস্তারিত দিবা আর কি, তাই না? তোমার হচ্ছে কি ধরো, ওই যে দেখো বিভিন্ন ধরনের নকশি কাঁথা বানাইতো, হাত ফুল পাখা এগুলো বানাইতো, হ্যাঁ, বিভিন্ন ধরনের শাড়ি বানাইতো, হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার ছিল শিল্পকলা, ভাষা চর্চা করা, এগুলো ছিল। বা এবার তোমার জারি গান, সারি গান, বাউল গান, বাটাই গান, কবি গান, পালা গান, সবগুলাই কিন্তু প্রাচীনকাল থেকে চলে আসতেছে, হ্যাঁ। আমার জীবনে মণিপুরের নৃত্য, উত্তরবঙ্গের নৃত্য, বিভিন্ন ধরনের আছে, সবগুলো জিনিস প্রাচীনকাল থেকে চলে আসছে। বোঝা গেছে? তো এতগুলো লেখা লাগবে না, যেহেতু ২ নম্বরে অল্প একটা লিখতে হবে। সংস্কৃতি স্থবির নয় কেন? তুমি বলবে স্থবির নয়, এটা তো থামিয়ে থাকে না, হ্যাঁ। আগেকার মানুষ লিখতো লতা পাতা, এখন আমরা লতা পাতা লিখি না, কম্পিউটার লিখি, খাতায় লিখি। তার মানে চেঞ্জ হয়েছে, তাই না? আগেকার মানুষ যে শাড়ি পরতো, এখন এই শাড়ি পরে আরো নতুন পরে, তাহলে চেঞ্জ হয়েছে। আগেকার জারি গান শুনতো, এখন আধুনিক গান শুনে। পান্তা ভাত খায়, যখন খায় না, স্যান্ডউইচ খায়। তাহলে এগুলো পরিবর্তন হয়েছে কিনা? তার সংস্কৃতি প্রতিনিয়ত পরিবর্তন হয়, ঠিক আছে?
তুমি বলবা এতটুকু লিখলে হবে, কম করে লিখবা, 2-3 লাইন করে লিখলে হবে। বিশ্বায়নের প্রভাব শহরে বেশি কেন? কারণ বিশ্বায়ন মানে কি, পুরো পৃথিবী যা করতেছে তা দ্বারা প্রভাবিত হওয়া। তো এখন এগুলো তো ইন্টারনেট, সুযোগ সুবিধা, যন্ত্র, এগুলো তো শহরে বেশি, এজন্য প্রভাবটা শহরে বেশি। আবার তারা বড় লোকও বেশি, তাদের শিক্ষা থেকে পেশাও বেশি, তারা অনেক কিছু চাইলেই পারে। কিন্তু তারা গ্রামের মনে চাইতে তাহলে অনেক কিছু পারে না, টাকা পয়সা নাই, ওই জন্য উন্নত সিস্টেম নাই, তাই না? এই জন্য শহরে বেশি, ঠিক আছে? তো এটাই 3 নম্বর চ্যাপ্টার, এটা মোটামুটি অল্প ছোট আছে, কয়েকবার পড়লেই মোটামুটি বুঝতে পারবো, ঠিক আছে? এরপর আমাদের 4 নম্বর চ্যাপ্টার একটু বাকি আছে, অর্ধবার্ষিকের জন্য আবার আমরা 4 নম্বর চ্যাপ্টারটা দেখবো।